ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নাইট্রোজেন মেটাবলিজম সম্পর্কে। নাইট্রোজেন মেটাবলিজম ইজ দ্য প্রসেস অফ কনভার্সন অফ নাইট্রোজেন টু অ্যামোনিয়া অ্যান্ড আদার কম্পাউন্ডস। অ্যাকচুয়ালি নাইট্রোজেনস আর অ্যাভেলেবল ইন অ্যাটমসফিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে there are about 78% নাইট্রোজেন ইন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে এই যে নাইট্রোজেন রয়েছে এটাকে কিন্তু বেশিরভাগ প্ল্যান্টস তারা কিন্তু সরাসরি ইউটিলাইজ করতে পারে না। ভেরি ফিউ লিভিং অর্গানিজমস ক্যান ইউটিলাইজ ইট। তাহলে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে কিন্তু এটাকে ব্যবহার করা সম্ভব হয় না। তাহলে এটাকে যে ব্যবহার করার জন্য তাকে যে কনভার্সন করা, তার জন্য প্রথম নাইট্রোজেন থেকে যে স্টেবল কম্পাউন্ড তৈরি হয় সেটা হলো অ্যামোনিয়া। এবং মেনলি এই কাজটা যেটা করে থাকে সেটা বিভিন্ন রকমের মাইক্রোবসরা এই কাজের মধ্যে সহযোগিতা করে থাকে। আবার অন্যদিকে নাইট্রোজেন এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হলো আমাদের যে সেল, সেই সেলের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে সকল বায়োমলিকিউলস রয়েছে যেমন ডিএনএ, আরএনএ এবং বিশেষত প্রোটিন, এগুলো কিন্তু নাইট্রোজেন ছাড়া হতে পারে না। কারণ ডিএনএ আরএনএর মধ্যে যে নাইট্রোজেনাস বেসগুলি রয়েছে সেগুলো কিন্তু নাইট্রোজেন দ্বারা গঠিত, এবং প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে তার মধ্যে কিন্তু নাইট্রোজেন একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আমরা দেখে নেব যে কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয় এবং নাইট্রোজেন মেটাবলিজমের যে প্রসেস সেটা সম্পর্কে আলোচনা করব। এখানে কি রয়েছে দেখি। দ্য কনভার্সন অফ গ্যাসিয়াস মলিকিউলার ডাইনাইট্রোজেন ইন্টু সল্টস অফ নাইট্রোজেন ইজ কল্ড নাইট্রোজেন ফিক্সেশন। এক্ষেত্রে যে প্রথম স্টেবল স্টেট, সেই প্রথম স্টেবল স্টেটটি হলো কিন্তু অ্যামোনিয়া ফরমেশন। আচ্ছা, এরপর আমরা দেখে নেব যে বিভিন্ন যে উপায় যার মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন হয় সেগুলি কী কী। প্রথমেই অ্যাটমসফেরিক নাইট্রোজেন ফিক্সেশন। এখানে দেখি কি রয়েছে। লাইটেনিং ডিসোসিয়েটস ওয়াটার ভেপার অ্যান্ড অক্সিজেন ইন্টু হাইলি রিয়েক্টিভ ফ্রি হাইড্রক্সিল radicals, hydrogen atom and oxygen atom. They combine with dinitrogen to produce nitric acid. তাহলে এইভাবে নাইট্রোজেন সেটা কিন্তু নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে H2O সেটি কিন্তু ভেঙে যাচ্ছে H+ এবং OH- এরপর অন্যদিকে অক্সিজেন ভেঙে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি অক্সিজেন অ্যাটম ফরমেশন হচ্ছে। এগুলো কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ এবং এরা পরস্পরের সঙ্গে রিয়েকশনের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড ফরমেশন করে। অন্যদিকে লাইটেনিং এবং ইউভির প্রভাবে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ফরমেশন করে। নাইট্রোজেন ক্যান অলসো কম্বাইন উইথ অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন অক্সাইড। তাহলে এইভাবে আমরা বিভিন্নভাবে নাইট্রোজেনের ফিক্সেশনের, ন্যাচারালি নাইট্রোজেন ফিক্সেশনের দিকগুলো আলোচনা করছি। এরপর চলে আসি ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন। ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশনের মধ্যে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি হলো হেবার-বস পদ্ধতি। হেবার-বস এক্ষেত্রে হাই টেম্পারেচার এবং হাই প্রেশারের মাধ্যমে হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে যুক্ত করে অ্যামোনিয়া ফরমেশন করা হয়। নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে এবং তার জন্য হাই টেম্পারেচার 300 to 400 degree centigrade and 35 to 100 megapascal এবং অ্যামোনিয়া ফরমেশন হয়ে থাকে। এরপর চলে আসি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায়। দ্য ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া অ্যান্ড আর্চিয়া হুইচ আর ক্যাপেবল অফ ফিক্সিং নাইট্রোজেন আর কল্ড ডায়াজোট্রপস। তাহলে এদেরকে ডায়াজোট্রপ বলা হয়, যারা যে সকল মাইক্রো অর্গানিজমগুলো নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। কেন করতে পারে তার কারণ হলো এদের মধ্যে একটা বিশেষ এনজাইম থাকে। তাহলে দেখি পরে কি রয়েছে এখানে আমাদের।
দ্য এনজাইম নাইট্রোজিনেজ, তাহলে যার কথা বলছিলাম নাইট্রোজিনেজ খুব গুরুত্বপূর্ণ এনজাইম, হুইচ ইজ কেপেবল অফ নাইট্রোজেন রিডাকশন এবং অ্যামোনিয়া বা অন্য যৌগ ফরমেশন করছে, ইজ এক্সক্লুসিভলি প্রেজেন্ট ইন প্রোক্যারিওট। তাহলে বিভিন্ন মাইক্রো অর্গানিজম বা প্রোক্যারিওটের মধ্যে কিন্তু এই নাইট্রোজিনাস এনজাইম থাকে এবং এই প্রোক্যারিওটরাই সেই জন্য নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। অন্যান্য যে মনোকট, ডাইকট, জিমনোস্পার্ম বা অন্যান্য যে সকল প্লান্টসরা রয়েছে তারা কিন্তু পেরে উঠবে না। চলে আসি আমরা পরের পয়েন্টে, ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। ফ্রি লিভিং মানে তারা কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে না গিয়ে তারা অবস্থান করে, যেমন অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, মিথানোকক্কাস, এরা কিন্তু ফ্রিলি অবস্থান করে, মুক্তভাবে অবস্থান করে এবং নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। এরপরে চলে আসি নাম্বার 2, ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেসিং ব্লু গ্রিন অ্যালগি অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া। এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, উইথ হেটেরোসিস্ট। এদের মধ্যে কারো কারোর হেটেরোসিস্ট থাকে। তাহলে হেটেরোসিস্ট কি না, কিছু কিছু ফিলামেন্টাস অ্যালগি, ফিলামেন্টাস সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে আমরা যে ফিলামেন্টাস সেলগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু সেল রয়েছে যারা কিন্তু একটু লার্জার ইন সাইজ এবং এর মধ্যে একটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, অক্সিজেন এর মধ্যে থাকে না, খুব কম পরিমাণে থাকে। তাহলে সেই স্ট্রাকচারটি হলো হেটেরোসিস্ট এবং এই হেটেরোসিস্টের মধ্যেই নাইট্রোজেন ফিক্সেশন হয়, যেমন নস্টক, অ্যানাবিনা। তাহলে এরা হলো হেটেরোসিস্ট যুক্ত কিছু ব্লু গ্রিন অ্যালগি যারা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। অন্যদিকে উইদাউট হেটেরোসিস্ট, হেটেরোসিস্ট নেই এরকম রয়েছে অসিলেটরিয়া এবং গ্লিওক্যাপসা। চলে আসি পরের বিষয়ে আলোচনায়, সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে আমরা বাংলায় মিথজীবী বলে থাকি যে একটা দেওয়া নেওয়ার মাধ্যমে প্লাস প্লাস ইন্টারাকশন এর মধ্যে দেখা যাবে, উভয়ই কিন্তু দুজন অর্গানিজমের মধ্যে উভয়ই কিন্তু এই ক্ষেত্রে লাভবান হয়ে থাকে। দেখে নিই সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশনের মধ্যে, সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। দ্য মোস্ট কমন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আর রাইজোবিয়া। তাহলে এর বিভিন্ন ভাগ রয়েছে, ব্র্যাডি রাইজোবিয়া, সিনোরাইজোবিয়া, রাইজোবিয়া। দে ওকার ইন লেগুম রুট, লেগুমিনাসি প্ল্যান্ট যেগুলো রয়েছে বর্তমানে তাদের ফ্যাবেসি বলা হয়, ফ্যাবেসি। তাহলে এই সকল ফ্যাবেসি প্ল্যান্টের যে সকল মেম্বার তাদের রুটের সঙ্গে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ফরমেশন হয় এবং রুট নডিউল ফরমেশন হয় এবং এর মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে। আমরা আলোচনা করব কিভাবে এই রুট নডিউল ফরমেশন হয় এবং তার মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গিভ এক্সাম্পল অফ নন লেগুমিনাস সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে একটা এক্সাম্পল দিতে বলেছে যেটা নন লেগুমিনাস সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন, যার অ্যান্সার হলো ফ্র্যাঙ্কিয়া ইন অ্যালনাস অর ক্যাসুয়ারিনা। এই সকল প্ল্যান্টের সঙ্গে ফ্র্যাঙ্কিয়া হলো এক ধরনের ফিলামেন্টাস ব্যাকটেরিয়াম। তাহলে এই ব্যাকটেরিয়া এটা কিন্তু রাইজোবিয়াম নয়, এরা এক ধরনের ফিলামেন্টাস ব্যাকটেরিয়া যারা অ্যালনাস বা ক্যাসুয়ারিনা, এরা কিন্তু লেগুমিনাসি প্ল্যান্ট নয়, তা সত্ত্বেও এরা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। এটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখার চেষ্টা করবে। চলে আসি পরের বিষয়ে আলোচনায়। এখানে আমরা দেখব কিভাবে রুট নডিউল ফরমেশন হবে। নাম্বার 1, রাইজোবিয়া লিভ স্যাপ্রোফাইটিক্যালি ইন সয়েল। স্যাপ্রোফাইটিক্যালি অর্থাৎ মৃত যে সকল উপাদান তার উপর নির্ভর করে মাটিতে অবস্থান করে রাইজোবিয়া। রুটস অফ ইয়ং লেগুমস প্রডিউস সাম কেমিক্যাল সিগন্যাল। কীরকম কেমিক্যাল সিগন্যাল? যেমন অ্যামাইনো অ্যাসিড, সুগার, অর্গানিক অ্যাসিড, ফ্লেভোনয়েডস, এই সকল কেমিক্যাল সিগন্যালসগুলো কেমোট্যাক্সিস মুভমেন্টে সহযোগিতা করে। কার না? রাইজোবিয়ার। তাহলে রাইজোবিয়া কোথায় রয়েছে? সয়েলের মধ্যে। এবং ইয়ং লেগুম যে সকল প্ল্যান্ট রুট তার থেকে কিছু কেমিক্যাল সিগন্যাল বেরিয়ে আসে যেগুলো রাইজোবিয়ার কেমোট্যাক্সিস মুভমেন্টে সহযোগিতা করবে। রাইজোবিয়া
multiply, colonize and attach to the epidermal and root hair cells. তাহলে এখানে আমরা নিচের ছবিতে চলে আসবো, তবে পরিষ্কার হবে আমাদের ব্যাপারটা। তাহলে এখানে যে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া, সেটা কিন্তু সয়েল পার্টিকেলের মধ্যে অবস্থান করছে এবং রুট থেকে কিছু কেমিক্যাল সিগন্যাল যেটা ব্যাকটেরিয়ার কেমোট্যাক্সিস মুভমেন্টে সহযোগিতা করছে। এরপর ব্যাকটেরিয়া অ্যাটাচ হবে রুট হেয়ার এবং এপিডার্মাল রিজিয়নে। দ্য রুট হেয়ারস কার্ল অ্যান্ড দ্য ব্যাকটেরিয়া ইনভেড দ্য রুট হেয়ার। এখানে আমরা দেখতে পাবো যে ব্যাকটেরিয়া থেকে কিছু সিক্রেশন হয়, যেমন RHCF, রুট হেয়ার কার্লিং ফ্যাক্টর। তাহলে এই রুট হেয়ার কার্লিং ফ্যাক্টর সেটা রুট হেয়ারকে এইভাবে কার্লিং করতে সহযোগিতা করবে এবং তার মধ্যে ব্যাকটেরিয়াগুলো আবদ্ধ হয়ে যাবে। An infection thread is produced carrying the bacteria into the cortex and initiate nodule formation. তাহলে এরপর একটা ইনফেকশন থ্রেড ফরমেশন হয়। আমরা ছবিতে দেখে নেব ইনফেকশন থ্রেড কীরকমভাবে রয়েছে এবং তারপর নডিউল ফরমেশন ঘটবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা থ্রেড লাইক স্ট্রাকচার, সেটা হলো ইনফেকশন থ্রেড। এখানে লেখা রয়েছে ইনফেকশন থ্রেড কন্টেনিং ব্যাকটেরিয়া। চলে আসি পরের আলোচনায়। ব্যাকটেরিয়াল সেলস এন্টার ইনটু দ্য সাইটোপ্লাজম। এরপরে ব্যাকটেরিয়াল সেলগুলো এখানকার যে কর্টিক্যাল সেল, এখানকার যে কর্টিক্যাল মানে রুটের যে কর্টেক্স রিজিয়ন, এই বাইরেটা হলো এপিডার্মিস বা এপিব্লামাও বলা হয়। তাহলে এর ভেতরের যে রিজিয়ন সেটা হলো কর্টেক্স রিজিয়ন এবং সেই কর্টেক্স রিজিয়নের যে সেলগুলি তার মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু প্রবেশ করে যায়। Bacterial cells enter into the cytoplasm. They enlarge and form nitrogen fixing bacteroids. তাহলে এই বিষয়টা আমরা একটু জেনে নেব, ব্যাকটেরয়েডস কি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্টিক্যাল সেল, তার মধ্যে পৌঁছে গেছে ব্যাকটেরিয়া রাইজোবিয়া এবং সেই রাইজোবিয়া তারা এখানে বিভিন্ন রকম শেফ, এখানে পলিহেড্রাল স্ট্রাকচার তারা নিয়ে নেয় এবং একটা বিশেষ গঠন লাভ করে, যেটি হলো ব্যাকটেরিওয়েডস। তাহলে এই ব্যাকটেরিওয়েডসই কিন্তু নাইট্রোজেন ফিক্সেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সেই সঙ্গে সঙ্গে যে কর্টেক্স সেল, সেই কর্টিক্যাল সেলগুলো সেগুলো ডিফারেন্সিয়েট হয় এবং সেল ডিভিশন শুরু করে এবং একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাই হলো নডিউল। ইন দিস ওয়ে দ্য নডিউল ইজ ফর্মড। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কীভাবে নডিউল ফর্মেশন হচ্ছে। এরপরে আমরা দেখব নাইট্রোজেন ফিক্সেশন কীভাবে হচ্ছে। দ্য নডিউল কন্টেন অল দ্য নেসেসারি বায়োকেমিক্যাল কম্পোনেন্টস সাচ অ্যাজ দ্য এনজাইম নাইট্রোজিনেজ। খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা নাইট্রোজেন ফিক্সেশনের জন্য জড়িত, নাইট্রোজিনেজ এনজাইম। অ্যান্ড আ পিঙ্ক কালার্ড পিগমেন্ট লেগ হিমোগ্লোবিন। তাহলে এই লেগ হিমোগ্লোবিন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যাতে নাইট্রোজিনাস এনজাইম সেটি অ্যাক্টিভেট থাকে। তাহলে এইভাবে নাইট্রোজিনাস এনজাইম কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন করছে সেটা আমরা আলোচনা করব। মেকানিজম অফ নাইট্রোজেন ফিক্সেশন। ব্যাকটেরিয়াদের মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন হবে এবং তার জন্য যে মেন রিয়াকশন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নাইট্রোজেন প্লাস 8 ইলেকট্রন প্লাস 8 প্রোটন এবং এখানে 16 এটিপির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং অ্যামোনিয়া ফরমেশন হচ্ছে। The above reaction requires a high input of energy, 8 ATP for each ammonia produced. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে এই দুটো অ্যামোনিয়ার জন্য 16 ATP অর্থাৎ একটা অ্যামোনিয়ার জন্য 8 ATP প্রয়োজন রয়েছে। The energy is obtained from respiration of the host cell.
এরপর আমরা নাইট্রোজেনাস এনজাইম সম্পর্কে জানব। নাইট্রোজেনাস হ্যাজ টু কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট রয়েছে। তাহলে এটা হলো প্রথম কম্পোনেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এই অংশটি ব্রাউন কালার রয়েছে যেটি, সেটি হলো এফি প্রোটিন, এবং এটা ছোট এবং ডাইমার। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এমওএফি প্রোটিন, পরেরটা অর্থাৎ এই দিকেরটা যেটা রয়েছে সেটা হলো এমওএফি প্রোটিন, এবং এটি বড় এবং টেট্রামার। ডাইনাইট্রোজেন গেট অ্যাটাচ টু এমওএফি কম্পোনেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইনাইট্রোজেন সেটা অ্যাটাচড হয়েছে কোথায়, এমওএফি যে কম্পোনেন্ট রয়েছে অর্থাৎ কম্পোনেন্ট 2 সেখানে অ্যাটাচড হয়েছে, এবং দ্য বন্ডস বিটুইন দ্য টু অ্যাটমস উইকেন্ড বাই দিস অ্যাটাচমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর যে বন্ড সেটা কিন্তু উইক হয়েছে এই অ্যাটাচমেন্টের জন্য। এরপর গুরুত্বপূর্ণ উপাদান ফেরোডক্সিন receives electron from respiratory substrate and passes down the same to Fe protein. তাহলে আমরা দেখে নেব এখানে কিভাবে ফেরোডক্সিন সেটি ইলেকট্রনকে পাস করছে। তাহলে এখানে যে ইলেকট্রন সেটা ফেরোডক্সিনের মধ্য দিয়ে যাবে, তাহলে ফেরোডক্সিন ইলেকট্রন প্রথমে গ্রহণ করার পর সেটি রিডিউসড হবে এবং তারপর সেটা ইলেকট্রন ছেড়ে দেবে এবং সেই ইলেকট্রন চলে যাবে প্রথম যে কম্পোনেন্ট সেখানে, অর্থাৎ এফি প্রোটিন কম্পোনেন্ট, এফি প্রোটিন যে কম্পোনেন্ট 1 সেখানে, এবং তার ফলে যে কম্পোনেন্ট 1 সেটি রিডিউসড হয়ে যাবে। এরপর এটি চলে যাবে কম্পোনেন্ট 2-এ। তাহলে কম্পোনেন্ট 2 এরপর রিডিউসড হবে। দিস হেল্পস ইন কম্বাইনিং হাইড্রোজেন টু ডাইনাইট্রোজেন। তাহলে এর ফলে এখানে হাইড্রোজেন সেটি কিন্তু ডাইনাইট্রোজেনের সঙ্গে যোগ হতে থাকবে। তাহলে এইভাবে হাইড্রোজেনগুলি পরপর কিভাবে যোগ হয় সেটা আমরা দেখব। তাহলে একটা করে হাইড্রোজেন দুটো নাইট্রোজেনের সঙ্গেই যোগ হলো। তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি। তাহলে এখানে নাইট্রোজেনাস এনজাইম যার সঙ্গে রয়েছে ডাইনাইট্রোজেন যুক্ত, এবং তারপর দুটো হাইড্রোজেন অ্যাডিশন হলো, পরে আরও দুটো, এবং এইভাবে ধাপে ধাপে হাইড্রোজেনগুলি যোগ হয়ে ফরমেশন হলো দুটো অ্যামোনিয়ার। এবং আবার এখানে যে ফ্রি নাইট্রোজেনাস এনজাইম সেটা কিন্তু পুনরায় অ্যাক্টিভেট অন্য নাইট্রোজেনের সঙ্গে যোগ হবে এবং নাইট্রোজেন ফিক্সেশন করবে। তাহলে আমরা দেখছি যে কীভাবে নাইট্রোজেনাস এনজাইম সেটি মেন রোল প্লে করছে। দ্য এনজাইম নাইট্রোজেনাস ইজ হাইলি সেন্সিটিভ টু মলিকিউলার অক্সিজেন। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে মলিকিউলার অক্সিজেন সেটি কিন্তু নাইট্রোজেনাস যে অ্যাক্টিভিটি তারতে বাধা সৃষ্টি করে। টু প্রোটেক্ট দ্য এনজাইম নডিউল কন্টেন্টস অ্যান্ড অক্সিজেন স্ক্যাভেঞ্জার কল্ড লেগ হিমোগ্লোবিন। তাহলে এখানে আমরা লেগ হিমোগ্লোবিনের কথা আগেই আলোচনা করলাম। তাহলে লেগ হিমোগ্লোবিনের কাজটা কি না, এখানে যে অক্সিজেন সেই অক্সিজেনকে স্ক্যাভেঞ্জ করবে, অর্থাৎ তাই সে ঠিক যেরকমভাবে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে থাকে ঠিক সেই রকম এখানে যে অক্সিজেনের পরিমাণ সেটাকে অনেকটা কমিয়ে দেবে। তার ফলে নাইট্রোজেনাসের অ্যাক্টিভিটি সেটা কিন্তু চলতে থাকবে। তাহলে এইভাবেই নাইট্রোজেন ফিক্সেশন হয়। তাহলে এর সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করে নেব কতগুলি জিন কিন্তু ইনভলভড রয়েছে এই নাইট্রোজেন ফিক্সেশনের জন্য। প্রথমেই জেনে নেব নিফ জিন সম্পর্কে। নিফ জিন বা নাইট্রোজেন ফিক্সিং জিন, নাইট্রোজেন ফিক্সিং জিন, এই জিন অবস্থান করবে ব্যাকটেরিয়ার মধ্যে এবং এই জিনের প্রভাবেই নাইট্রোজেনাস এনজাইম তৈরি হবে। তাহলে এই জিনের ফাংশন হলো নাইট্রোজেনাস এনজাইমকে তৈরি করা। এরপর আমরা জেনে নেব নডিউলিন জিন সম্পর্কে। নাম্বার 2, নডিউলিন। এই জিনের প্রভাবে এটা থাকবে প্ল্যান্টের মধ্যে, প্ল্যান্টের যে টিস্যুর মধ্যে থাকবে। তাহলে এটা থাকবে প্ল্যান্টের মধ্যে, প্রথমেরটা থাকবে ব্যাকটেরিয়ার মধ্যে, এবং এর ফাংশন হলো
নডিউল ফর্মেশন করা, ফর্মেশন। এরপরে আমরা আলোচনা করব নড জিন সম্পর্কে। নাম্বার 3, নড জিন। নড জিন অবস্থান করে ব্যাকটেরিয়ার মধ্যে এবং এই জিন নডিউলিন জিনকে, অর্থাৎ এর আগের যে জিনটি ছিল সেই জিনকে অ্যাক্টিভেট করে। তাহলে এইভাবে আমরা জেনে নিলাম নাইট্রোজেন মেটাবলিজম সম্পর্কে, কিভাবে প্ল্যান্টসের মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন হয়। আজকে এটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।